এই শোনো না, আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দাও। আর অল্প কিছু সাবস্ক্রাইবার হলে 1 লক্ষ পরিবার হবে। সবাই প্লিজ সাবস্ক্রাইব এবং বেশি বেশি শেয়ার করে দাও প্লিজ। তবে ওনার চেলারা খুব কেঁদেছে, যাকে বলে কুমিরের কান্না। ছোট্ট রবি বাবাকে কাফনের মোড়া দেখে ভয়ে কাছে যায়নি। মাতবরের সহধর্মিনীরা জীবন্ত লাশের মতো চুপ করে দেখেছেন। মতি তো নিখোঁজ। এই জন্য সকল গ্রামবাসীরাই মাতবরের দাফন সম্পূর্ণ করলেন। তবে ওনাকে শেষ গোসল করানোর হয়নি। ওনার শরীর ধরা যাচ্ছিল না, মাংস খসে যাচ্ছিল। সেই মাংসে পোকা কিলবিল করে বেরিয়ে আসছিল। এই জন্য গোসল না করে দাফন করা হয়েছে। যখন প্রাণ ছিল তখন মাটিতে বসতেন না, পচা বা বাসি খাবার খেতেন না, শরীরের শক্তির জন্য কত কিছুই না করতেন, অথচ আজ সব বিফলে। সবার শরীরে মাটির নিচে পচন ধরে, আর ওনার মাটির উপরে। অত্যাচার, পাপকর্ম, হিংস্রতা, লোভ, নেশা কোনো কিছুই করতে কমতি রাখেননি। পাপের ঘরা পূর্ণ করেই বিদায় নিলেন। শূন্য হাতেই ফিরে গেলেন। নির্ধারিত সময়টুকুতে পাপের সাগরে নিজে ডুবলেন, সাথে ছেলেকেও ডুবালেন। অদ্ভুত মানুষ এবং তাদের চিন্তা ভাবনা। পৃথিবীটা হলো রহস্যক্ষেত্র। ক্ষুদ্র ক্ষুদ্র রহস্যের বেড়াজালে বিশাল এক রহস্যের সৃষ্টি। রহস্যের এই খেলায় প্রকৃতি আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে। তেমনি মাতবরের মৃত্যু। ওনার মৃত্যু স্বাভাবিক নয়। উনি স্বাভাবিকভাবে মরেননি, মেরে ফেলা হয়েছে। আর এই কাজে জড়িত সহধর্মিণীগণ খাবারের সাথে এক ধরনের বিষাক্ত পাতার রস খাইয়েছিলেন। ফলস্বরূপ অস্বাভাবিকভাবে রক্ত চলাচল বেড়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হয়ে মারা যান। অসুস্থ অবস্থাতেও মাতবর ওনাদের অত্যাচার করতেন। নিজে মারতে না পেরে চেলাদের হুকুম দিতেন। ওনাদের ধৈর্য সীমার অতিক্রম করে ফেলেছিলেন। এজন্য দেহ আর মনে কিঞ্চিত শান্তির জন্য এই কাজ করেছিলেন। এবার ওনারাও বাঁচার মতো বাঁচবেন। তার আগে এখানকার মানুষদের মুক্ত করবেন। কুৎসিত নিয়ম কানুনের রীতি বন্ধ করবেন। রীতির নামে পাপকর্ম এবং পাপীদেরও বিনাশ করবেন। সুন্দর এই পৃথিবীতে সুন্দরভাবে বাঁচার অধিকার সবার আছে। সবার সুস্থ একটা পরিবেশ চাই, নিরাপত্তা আর স্বপ্ন পূরণের সুযোগ চাই। মাতবরের ক্ষমতা ব্যবহার করে ওনারা এসব করবেন। পাপকর্মকে ঢেকে সৎকর্মের আবির্ভাব করবেন। ক্ষমতা এমন একটা জিনিস, সময় সাপেক্ষে মানুষকে অমানুষ করে তোলে। ক্ষমতার জোরে ধরাকে সরা জ্ঞান করে। এখন না আছে মাতবর, না মতি। এই ক্ষমতা অন্যজনকে দিলে আরেকটা মাতবর গড়ে ওঠার সম্ভাবনা বেশি। তাই ক্ষমতা নিজেরা নিয়ে গ্রাম পরিচালনা করবেন। যে গ্রামে মেয়ে মানে পাপ, সে গ্রামে মেয়েরাই নতুনভাবে সব গড়ে তুলবেন। সকল পাপকে মাটি চাপা দিয়ে সৎকর্মের সূর্য উদয় করবেন। এখন ওনারাই হবেন এই গ্রাম পরিচালিতা। মাতবরের ক্ষমতা নিয়ে মতবিরোধ হলেও ওনারা কঠোর হয়ে সামনে নিয়েছেন। ওনারা 4 জন নতুনভাবে নিজেদের তৈরি করেছেন। ওনাদের চোখের মনি রবি। ছোট্ট রবিকে ওনারা মানুষের মতো মানুষ করবেন। নারী হচ্ছে ভাঙা গড়ার কারিগর। এক নারী ভাঙে তো আরেক নারী নিখুঁতভাবে গড়ে। তেমনি এক পুরুষে কুলুষিত করে তো এক নারী পাপ মোচন করে। এটাও যে সৃষ্টিকর্তার নিদারুণ এক খেলা। দাদিমার বাড়ির উপর থেকে কাল মাটি সরানো হয়েছিল। খাট জিনিসপত্র সরাতে গিয়ে একটা গর্ত পাওয়া গেছে। সে গর্ত খুঁড়ে টাকাও পাওয়া গেছে, 25 থেকে 30 লাখ টাকা। সব টাকা গ্রাম পরিচালিকাদের হাতে হস্তান্তর করা হয়েছে। সবার মুখে মুখে একই কথা, দাদিমা এত টাকা কোথায় পেয়েছে? কার টাকা? এখানে কিভাবে আসলো? টাকাগুলো দিয়েই বা কি করা যায়? শেষের প্রশ্নের উত্তর গ্রাম পরিচালিকারা ঘোষণা করবেন। এজন্য আজ সবাই বড় মাঠে উপস্থিত হয়েছেন। 4 পরিচালিকা নিজেদের শরীর পর্দায় ঢেকে আসন গ্রহণ করলেন। গ্রামবাসী ওনাদের সুন্দর একটা নাম দিয়েছেন, শুভাননা, যার অর্থ সুন্দর ও শুভপ্রদ, অবয় বিশিষ্ট, সাহায্যকারী। এই একই নামে ওনাদের 4 জনকে ডাকা হবে। আর গ্রামবাসী সবাই অশিক্ষিত নন। কেউ কেউ দূরের স্কুলের শিক্ষকতাও করেন। এক শিক্ষকই ওনাদের এই নামকরণ করেছেন। তো বিচার শুরুর আগে শুভাননারা সবার বক্তব্য শুনে নিলেন। অনেকে সাহায্য প্রার্থনা করলেন, তো কেউ সবার মাঝে বিলিয়ে দিতে বললেন। সব শুনে শুভান্নারা নিজেরা আলোচনা করে বললেন, আলো কোথায় আমরা জানি না, সে আসবে নাকি তাও জানি না, তাই টাকাগুলা গ্রামের কাজে লাগাবো। গ্রামবাসী একে অপরের মুখ চাওয়াচাই করে পরের বাক্য শোনার অপেক্ষা করলেন। তখন উনি আবার বললেন, একটা স্কুল, মসজিদ, হাকিমের দোকান আর একটা বাজার করব, যাতে পড়াশোনা, নামাজ, চিকিৎসা
আল দরকারি জিনিসপত্র কেনা বেচা করতে পারেন। সহুলেও নিয়ে যাবেন, এখানেও বেচবেন। তাহলে অন্যদের কিনতে আল সহুলে যাওয়া লাগবে না। ওনার এই প্রস্তাবটা গ্রামবাসীর খুব পছন্দ হলো। এমন হলে খুব ভালো হবে। হাকিমের দোকানটা হলে সবাই সেখানে যাবে। হাকিমকে গ্রাম গ্রাম ছুটে বেড়াতে হবে না, সাথে কয়েকজন ওনাকে সাহায্য করবে এবং দেখে দেখে চিকিৎসা করাটাও শিখে নেবে, যাতে হাকিমের অবর্তমানে ওরা সেবা করতে পারে। স্কুলটাও খুব দরকার। শিক্ষা মানে জানা, বোঝা এবং কাজে লাগানো। যত জানবে তত এর মর্ম বুঝবে ও ধীরে ধীরে কাজে লাগাবে। শুভ নানাগণ বাড়িতে ভেবে চিনতে সব সমস্যা নিয়ে আলোচনা করেছিলেন। এই গ্রামের যেগুলোর দরকার ওনারা যেগুলো করার সিদ্ধান্ত নিয়েছেন। যখন কারোর সৎকর্মের মনোবাসনা সৃষ্টি হয়, অনেক সময় অর্থের জন্য সেটা আটকে যায়। সেই মনোবাসনা যদি অটল থাকে, তাহলে আজ অথবা কাল সৃষ্টিকর্তা একটা পথ দেখিয়ে দেন। দাদিমার বাড়ি থেকে এতগুলো টাকা পাবে এটা কল্পনাতীত। সৃষ্টিকর্তা ঠিকই শুভ নানানদের একটা পথ খুলে দিলেন, কারণ তাদের চাওয়া ছিল শুদ্ধ এবং অটল। ওনারা এখানকার এক শিক্ষককে দিয়ে টাকা ভাগ করালেন স্কুল, মসজিদ, দোকান আর বাজারের জন্য। এসব কাজ সম্পূর্ণ করতে শুভ নানাদের হিসাব বুঝিয়ে টাকা নিতে হবে। একজন শিক্ষিত এবং বিশ্বস্ত মানুষকে দিয়ে এসব কাজ করানো হবে। আর এই কাজ শুরু হবে আগামীকাল থেকে। আজ শুক্রবার, শরীরে এনার্জি লুট নেওয়ার দিন। আহা, ঘুম আর ঘুম। সারাদিন ঘুমিয়ে পার করলেও মন্দ হয় না। আজ সকল ব্যস্ততা থেকে মুক্তি, শান্তি, শান্তি আর শান্তি। শান্তিতে আজ ছড়াছড়ি। এজন্যই রোদ আর মেঘ ঘুমাচ্ছিল, কিন্তু সকাল 9টার দিকে আলো ওদের জোর করে টেনে তুলে নাস্তা করালো। ওমা, এটা কেমন অত্যাচার! তাছাড়া ঘুমের ব্যাঘাত ঘটানো বিরাট অপরাধ। এ কথা আলোকে কে বোঝাবে? সে তো ওদের ঘুমের জান কবজ করে ফেলেছে। গত রাতে দুই ভাই বাজি ধরে গেম খেলেছে, আর এখন ফুসফুস করে ঘুমানোর ফোন দিতেছে। ওরা জানে আজ শুক্রবার, কোনো কাজ নাই, সারাটা দিন ঘুমাবে। কিন্তু হলো কই? দুজনের কারোরই ঘুম পুরো হয়নি। ম্যাক দাঁড়িয়ে দেওয়ালে মাথা রেখে হাঁ করে ঘুমাচ্ছে, কারণ ওর ঘুমেই জীবন, ঘুমেই মরণ। এছাড়া জীবনের শান্তির কি বা আছে? ঘুম তো ঘুমেই, দাঁড়িয়ে বা বসে। এদিকে রোদ বিরক্ত হয়ে আলোর দিকে তাকিয়ে আছে। এই মেয়েটা আজকাল বড্ড জ্বালাচ্ছে। আগে একটু আধটু ভয় পেলেও এখন ভয় ছিটে ফোটাও নেই। ওর সুখের দিনগুলো যে কই গেল, এসব ভেবে রোদ চোখ বন্ধ করতেই আলো খুঁচা মেরে বলল, এই এই চোখ খুলুন বলছি, পানি দিলাম, এই দিচ্ছি কিন্তু। একটু প্লিজ। একটু না, এক কোনাও না, এক ফোঁটাও না। কি হলো, উঠুন। এ কথা বলে আলো ভেজা টাওয়াল দিয়ে ওদের মুখ মুছে চুলের চিরুনি করে দিল। এতে ওদের ঘুম হালকা হয়ে গেল। বিরক্ত হলেও কেউ কিছু বলল না। দুজনের মুখ দেখে আলো হেসে চুল কাটতে পাঠালো। মেঘ আলোর গালে আদর দিয়ে বলল, যাচ্ছি বৌমনি। রোদ একই রকম ভাবে আদর দিয়ে মুচকি হেসে বলল, যাচ্ছি বউ। এই কথা বলে দুজনে বিদায় নিয়ে চলে গেল। আর আলো চুপ করে দাঁড়িয়ে ওদের যাওয়া দেখলো। চতুর মানুষরা সুযোগ লোভে নিতে জানে, যেমন রোদ। এই মানুষটা যে এত ফাজিল বিয়ের আগে বুঝেনি। আজকাল হুট করে সে আদর দিয়ে উধাও, সে কিছু বুঝে উঠতেও পারে না। এসব ভেবে আলো লাজুক হেসে রান্নাঘরে চলে গেল। রাকা 2 সপ্তাহের ছুটিতে বাড়িতে গেছে। ওর বড় বোনের বাবু হয়েছে তাই দেখতে। রান্নাঘরে গিয়ে আলো দুপুরের আয়োজন করতে লাগলো। রবি আর সাগরকে নারকেল সহ কিছু জিনিস আনতে পাঠিয়ে। রান্না প্রায় শেষের দিকে তখন 2 ভাই ফিরে এলো। ম্যাঘের হাতে 2টো আইসক্রিম। সে রান্নাঘরে পা ঝুলিয়ে বসে আইসক্রিম আলোর মুখে ধরলো। আলো এক কামড় নিতে রোদ ছুঁ মেরে নিয়ে চলে গেল। ম্যাঘ তখন রেগে চিৎকার করে বলল, দা ভাই, তুমি একটা কি তুমি একটা জীবাণু। তোরা হচ্ছিস ব্যাং, সারাদিন করিস ঘ্যাঙর ঘ্যাং। কথাটা বলে রোদ হাসতে হাসতে চলে গেল। আর ম্যাঘ হেরে গিয়ে করুণ চোখে তাকালো। ওই 2টো আইসক্রিমের বেশিরভাগ ম্যাঘই খেয়ে নিত। তারপর গোসল দিলে নির্ঘাত ও ঠান্ডা লাগতো, এজন্য রোদ একটা নিয়ে চলে গেল। বাকিটা দুজনে ভাগ করে খাবে। সত্যি ওটা ওরা দুজন ভাগ করে খেলো। তারপর আলো 2 পিস মাংস তুলে দিয়ে বলল, মেঘবাবু লবণ হয়েছে নাকি দেখো তো। আচ্ছা। ছোটটা এমন কিছুর দায়িত্ব পেলে কেন জানি খুব খুশি হয়। ম্যাঘ হলো, পা দুলিয়ে ফু দিয়ে একটু একটু করে মাংস 2টো খেয়ে নিল। খাওয়ার পর ওর মনে হলো লবণ হয়েছে নাকি খেয়াল করা হয়নি, তাই সে আমতা আমতা করে বলল, বৌমনি, মাত্র 2টো মাংসতে লবণ বোঝা গেল না, আরো 2টো দাও। আলু হাসে চেপে রেখে আরো 2টো মাংস তুলে দিল। ম্যাঘ খেয়ে কিছু বুঝতে না পেরে বলল, লবণ কিভাবে দেখবো?
আলো এবার হাসতে হাসতে মেঝেতে বসে গেল। দুষ্টুটা প্রতিবারই তাই করে। বৌমনিকে হাসতে দেখে মেঘও হাসলো। বৌমনি হাসলে ওর খুশি লাগে। আলো চুলা বন্ধ করে ওকে নিয়ে উপরে চলে গেল। তারপর দ্রুত গোসল সেরে নামাজের জন্য রেডি হতে পড়ল। আর সে ওদের পাঞ্জাবি বের করে বিছানার উপর রাখলো। দুজনকে মসজিদে পাঠিয়ে নিজেও গোসল সেরে নামাজ পড়ে নিল। দুপুরে খেয়ে তিনজনে ঘুম দিল। বিকালে দুষ্টুমি খুনসুটিতে সময় কেটে রাত নেমে এলো। আলো আর ম্যাঘ যার যার পড়া সম্পূর্ণ করে রাতে খেয়ে নিল। এদিকে ম্যাঘ ও রুমে গেম খেলতে খেলতে ঘুমিয়ে গেছে। রোদ তখন ম্যাঘের পাশে আতশোয়া হয়ে কাজ করছিল। ম্যাঘ ঘুমাচ্ছে দেখে ওকে সুন্দর করে শুয়ে সে উঠে দাঁড়ালো। ম্যাঘের যে রুমে মন চায় তখন সে রুমেই ঘুমায়। ওর জন্য সব রুম উন্মুক্ত। আর এদিকে আলো সব গুছিয়ে এসে চুল আঁচড়াতে বসেছে। অবশেষে চুলের জট খুলতে না পেরে খোপা করে নিল। জট খোলার ধৈর্য এখন নেই। সে উঠে ম্যাঘের রুমের দিকে পা বাড়াতে গিয়ে রোদের সাথে ধাক্কা খেলো। রোদকে কিছু বলতে না দিয়ে আলু ম্যাঘকে দেখে আসলো। সবকিছু ঠিকঠাক দেখে বেরিয়ে আসলো। ওঠাতে গিয়ে দুষ্টুটার ঘুম ভাঙলে আর ঘুমাবে না, তাই কেউই ওঠালো না। ওদের রুমের দরজা খোলা থাকে। ঘুম ভাঙলে সে ওই রুমে চলে যাবে। রোদ ওর ভাইয়ের দায়িত্ব পালন করলো। আর সে বৌমনির। দুষ্টুটা যে ওদের প্রাণ ভোমরা। আলু ফ্রেশ হয়ে চুপ করে রোদের পাশে শুয়ে পড়লো। রোদ এক হাতে ভর দিয়ে শুয়ে বলল, পারমিশন কবে পাবো? কিসের? রোদ প্রত্যুত্তর না করে ঠোঁট কামড়ে বাঁকা হাসলো। আলো উত্তরের আশায় তাকিয়ে আছে। রোদ কিছুক্ষণ চুপ থেকে আবারও বলল, পড়বা? কি? রোদ এবার একটু কাছে এসে আদরের সুরে বলল। আদরের গয়না? রোদের কথায় আলো না বুঝুক মাথা নাড়িয়ে দুই হাতে মুখ ঢেকে নিল। আর রোদ শব্দ করে হেসে উঠল। ইচ্ছে শক্তি মানুষের বাঁচার সম্ভাবনা বাড়ায়, কিন্তু ইচ্ছে শক্তি হারিয়ে ফেললে প্রতিটা লড়াই কঠিন হয়ে যায়। তেমনই মতি বাঁচার ইচ্ছে শক্তি হারিয়ে ফেলেছে। ক্ষমতা, জোর, পুরুষত্ব, অহংকার সব ওর ফিকে মনে হচ্ছে। এত সুন্দর শরীরটাও যেন অপ্রয়োজনীয় এক বোঝা। গত রাতে জঙ্গিরা ওকে অবচেতন দেখে ফেলে গিয়েছিল। ওর অর্ধমৃত শরীর টানার ইচ্ছে ওদের ছিল না, তাই যাওয়ার আগে প্রচুর মেরে রাগ তুলে ফেলে গেছে। এই সুযোগে মতি পালিয়ে বাঁচতে পারত, অথচ সেটা করেনি। জীবনের যুদ্ধ হেরে আপনজনের থেকে ঠকে নিজের প্রতি করুণা হচ্ছে ওর। রোদের কড়া তাপে কিছুক্ষণ হলো ওর জ্ঞান ফিরেছে। সে অনেক কষ্টে উঠে পাহাড়ের কিনারে দাঁড়ালো। মৃত্যু ছাড়া কোনো পথ দেখতে পাচ্ছে না সে। এত পাপ নিয়ে আদৌ বাঁচা যায়? এতদিন অনুভব করেনি বিধায় অনুশোচনা হয়নি, কিন্তু এখন যে নিজের প্রতি ঘৃণা হচ্ছে। পুরো মস্তিষ্কে মৃত্যু নামক শব্দটা জায়গা দখল করেছে। মতি চোখ বন্ধ করে ওর পাপের কথাগুলো চিন্তা করলো। তাৎক্ষণিক চোখের সামনে ভেসে উঠল কত শত মেয়ের আর্তনাদ, রক্ত আর ওর আপন মায়ের মুখখানা। মা, ওর মা। ওনার মৃত্যুর জন্য সেও দায় ছিল। এই পাপ কি দিয়ে মুছবে সে? আদৌ মোছা যাবে? হয়তো না। জীবন তাকে চরমভাবে ঠকিয়েছে। পাপে ডুবে সে পাপিষ্ঠের রূপ নিয়েছে। এসব ভেবে সে কয়েকবার শ্বাস নিয়ে বুক চাপড়ে আকাশের দিকে তাকালো। দম আটকে নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। মতি হঠাৎ চিৎকার করে কেঁদে উঠল। কেঁদে কেঁদে সৃষ্টিকর্তার কাছে ক্ষমা ভিক্ষা চাইল। ওর প্রতিটা কর্মের জন্য অনুতপ্ত হলো। ওর মাকে ব্যাকুল হয়ে ফিরে আসতে অনুরোধ করলো। মেয়েগুলোর সাথে করা অমানবিক অন্যায়ের জন্য নিজেকে প্রচণ্ড আঘাত করলো। তাদের কষ্ট সে অনুভব করতে পেরেছে। ওর অশ্রুতে আর ছলনা নেই, তবে যা আছে শুধু অনুতাপ আর পাপবোধ। ওর কান্না পাহাড়, আকাশ, পাথর, মাটি, গাছপালা এবং নামহীন পাখির সাক্ষী হয়ে রইল। ওর বলা কথাগুলো পাহাড়ে প্রতিধ্বনিত হয়ে ফিরে আসলো। সে পাগলের মতো চিৎকার করে ওর পাপকর্মের জন্য ক্ষমা চাচ্ছে। হঠাৎ মতি ওর বুকে প্রচণ্ড ব্যথা অনুভব করে সেখানে লুটিয়ে পড়ল। গলাটা তৃষ্ণায় শুকিয়ে গেছে। একটু পানি পেলে ভালো হতো। এত কষ্ট হচ্ছে কেন? মতি জোরে জোরে নিঃশ্বাস নিয়ে স্পষ্টভাবে উচ্চারণ করলো, মা, মা গো, মাফ কইলে তো মা, আমি মেলা পাপ করিছি। ও আল্লাহ, তোমার এই পাপি বান্দারে মাফ করো। এসব বলে মতি ছটফট করে শেষ নিঃশ্বাস ত্যাগ করলো। সে সত্যি না ফেরার দেশে পাড়ি দিল। সৃষ্টিকর্তা ওকে ক্ষমা চাওয়ার সুযোগ দিয়েছেন। সকল পাপের জন্য ক্ষমা চেয়ে মৃত্যুবরণ করলো সে। মায়ের অশ্রুতে নাকি আল্লাহর আরশ কেঁপে ওঠে। তো মৃত্যু পথচারী এক মায়ের শেষ সময়ের চাওয়াটুকু ছিল, আল্লাহ, আল্লাহ গো, আমার পাগল বেড়ারে ঠকাইছি তা বুঝলা তৌফিক দান কলক মাবুদ। বলে মাতাল
আগে ক্ষমা চাওয়ার সুযোগটুকু দিও লাহমিনের লাবিব ওলে সহজ মৃত্যু দিও লে মাবুদ, আমি ওলে তোমার ভালসাতে লিখে গেলাম মাবুদ। এই অভাগী মায়ের এত দোয়াটুকু কবুল করো গো আল্লাহ। মতির মায়ের এই চাওয়াটুকু সৃষ্টিকর্তা রেখেছেন। আমাদের সৃষ্টিকর্তা এতটাও কঠোর নন। সমুদ্রের পানির সমান পাপ করে মাফ চাইলে উনি মাফ করে দিবেন, তবে মাফ চাওয়ার মতনই চাইতে হবে। ওর মায়ের কথাটা মতির অজানায় থেকে যাবে। ওর মায়ের দোয়া আর সৃষ্টিকর্তার অসীম করুণায় সে মূল্যবান সুযোগটুকু পেয়েছে। মা ছোট্ট একটা শব্দ হলেও ব্যক্তিটা বিশাল, যেটা কারোর সঙ্গে তুলনা করে চলে না। কি আশ্চর্য, আত্মহত্যা করতে এসে মতির স্বাভাবিক মৃত্যুবরণ করলো। এটা ছিল সৃষ্টিকর্তার প্রদত্ত মতির জন্য অনাকাঙ্ক্ষিত চমক। উনি চাইলে কত কি না পারেন। মা অর্থাৎ মমতাময়ী এজন্য এত কিছুর পরেও দোয়া করে গিয়েছেন। সন্তান খারাপ যতই খারাপ হোক, মা কখনো মুখ ফিরাতে পারেন না। মতির মাও পারেননি। অবশেষে মায়ের দোয়া ও সৃষ্টিকর্তার রহমত ওর উপরে ছিল। ওর মৃত্যুটা স্বাভাবিক পাপকর্মের হিসাব তাকে দিতেই হবে। এটা সবার জন্যই বাধ্যতামূলক, আর থেকে কারো ছাড় নেই। পাহাড়ের কিনারে থাকা মতির দেহটা হঠাৎ করে নিচে পড়ে গেল। উঁচু পাহাড় থেকে সেটা পড়ল বড় এক পাথরের উপর। সাথে সাথে ওর দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। মাথার খুলি ভেঙে মগজ বেড়ে গেল। ওর দেহটা হয়তো এখানে পচে গলতে শুরু করবে। রক্তের গন্ধে বন্য প্রাণীদের ছুটে এসে খাদ্য বানাবে। কত শত পাখিরা ঠুকরে খাবে ওর দেহটাকে। পাপ নাকি বাপকেও ছাড়ে না। প্রবাদটার জলজান্ত প্রমাণ মাতবর আর মতির শেষ পরিণতি। অবশেষে পাপ এবং পাপিষ্ঠের বিনাশ। সুবহান। ওনারা একদল লোকের সাথে আলোচনায় বসেছেন। ওনারা দাদিমার টাকার ভাগ চাচ্ছেন। দাদিমা নাকি ওনাদের দলের লিডার ছিলেন, আর উনি অনেকদিন ধরে নেশাদ্রব্য পাচারের কাজে যুক্ত ছিলেন। পর্যটকদের ভয় দেখিয়ে বিভিন্ন জেলায় সেসব পাচার করতেন, গোপন লোকও পাঠাতেন। উনি এতটাই হিংস্র ছিলেন না শব্দ শুনতেন না। ওনার মুখ্য কথা ছিল, করো নয়তো মরো। কেউ রাজি না হলে সত্যি সত্যি তাকে মেরে ফেলতেন। ওনার স্বামী মারা যাওয়ার পর আপনজনদের থেকে লাঞ্ছিত হয়ে ওনার মনে জেদের সৃষ্টি হয়েছিল। মন ও মস্তিষ্কে কথাটা ঢুকে গিয়েছিল, টাকাই সব, আর টাকা থাকলে সব হাতের মুঠোয় মান সম্মান সমাজ কদর এবং আপনজনরাও। আর গার্মেন্টসের কর্মী হলে দুবেলা খাবার ছাড়া কিচ্ছু পাবেন না। ওনার স্বপ্ন শুধু স্বপ্নই থেকে যাবে। বর্তমান যুগে সৎ মানুষের ভাত নাই, সেখানে মেয়ে হলে খুবলে খেতে কেউ দ্বিধাও করবে না। এজন্য ঢাকায় থাকাকালীন উনি এই কাজে যুক্ত হয়েছিলেন। তারপর এখানে এসে লোকচক্ষুর আড়ালে এসব করতেন। আর এই টাকা ছাড়াও ওনার অনেক টাকাও ছিল, তবে এর হদিস কেউ জানে না। এছাড়াও এখানে আরেকটা চক্রও তৈরি হয়েছে, গোপনে এবং সতর্কতার সাথে। বিগত 4 বছর ধরে এসব চলছে, যদিও এসব এখনো কেউ টের পায়নি। এখানে জঙ্গি আর জঙ্গলি দুটো দলে মিশে আছে। আত্মগোপন করতে জঙ্গিরা জঙ্গলি রূপ নিয়েছে, পাহাড়ের গহীনে জঙ্গলে এরা বাস করে, আর রাত হলে বেহায়াপনাতে মেতে ওঠে। জঙ্গলিদের সাথে থেকে জঙ্গিরাও এমন হিংস্র হয়ে উঠেছে। প্রকৃতপক্ষে ওরা ছিল ছদ্মবেশী, কিন্তু জঙ্গলিদের সাথে থেকে যেমন যাত্রা, খাদ্যাভ্যাস, বেশভূষা সবকিছু বদলে ফেলেছে। তবে জঙ্গলিরা এমনিতে খুব ভয়ানক। ওদের চিন্তা ভাবনাও কুৎসিত। জঙ্গিদের সঙ্গ দিতে ওরা এর ফায়দা উঠিয়েছে। প্রথম জঙ্গিরা জঙ্গলিদের কথা শুনতো না, তখন জঙ্গিদের মারতেও দ্বিধা করেনি। এজন্য অনেক জঙ্গিদের প্রাণও দিতে হয়েছে। ধীরে ধীরে সময়ের সাথে দুই দলই মিশে গেছে। এখন জঙ্গলি আর জঙ্গিদের আলাদা করা মুশকিল। ওরা এমনভাবে জাল বিছিয়েছে, এখন অবধি কেউ টের পায়নি, আর সুযোগের অপকর্ম চালিয়ে যাচ্ছে। জঙ্গলি যারা সভ্যতার যুগের মতন জীবনযাপন করে, তাদের পোশাক অর্ধনগ্ন বা পশুর চামড়া পাতা, পছন্দের খাবার পচা মাংস, শূকর এবং বন্যপ্রাণী। জঙ্গি যারা সভ্য সমাজের আড়ালে বিশৃঙ্খলা সৃষ্টি করে। তবে জঙ্গলিদের সংখ্যা বেশি থাকায় ওদের দাপট বেশি ছিল। ওরা যা বলতো তাই করতে হতো, না হলে মেরে ফেলতো। এই জন্য জঙ্গিরা গোপনে একটা কৌশল অবলম্বন করলো। ওরা জঙ্গলিদের ইয়াবা সেবনে আসক্ত করলো। ফলে জঙ্গলিদের ছেলে মেয়ে সবার জনস্পৃহা বেড়ে গেল। ওদের মস্তিষ্ক, মন ও দেহে যৌনচিন্তা প্রখরভাবে গেঁথেও গেল। ওর ধীরে ধীরে ওটাকে বেশি প্রাধান্য দিতে লাগলো। এছাড়াও জঙ্গি ওদের LSD নামক নেশা করেছে। ইয়াবা বাড়ার প্রচুর জনস্পৃহা, আর LSD বাড়ায় হিংস্রতা।
এমনও হয়েছে অন্যকে বলে দিতে গিয়ে নিজের গলাতেই খুব বসেছে। এই কাজ অনেকজন করেছে। এভাবে জঙ্গলিদের সংখ্যাও তারা কমিয়েছে এবং এসব দেওয়াও বন্ধ করে দিয়েছে। হঠাৎ নেশাদ্রব্য বন্ধ করাতে জঙ্গলিরা কেমন পাগল হয়ে যাচ্ছিল। কি হচ্ছে? শরীর কিছু চাচ্ছে, কিন্তু কি তারা বুঝতে পারতো না। আর এই রাগ তুলত পাহাড়ে ঘুরতে আসা মানুষগুলোকে ধরে নির্মমভাবে তাদের মারত। নেশাদ্রব্য না পাওয়াতে জঙ্গলিরা অনেকে আত্মহত্যা করেছে। এদের পেছনে অযথা টাকা নষ্ট করে লাভ নেই, তাই জঙ্গিরা ওদের মরতে দেখেও দেয়নি, বরং গোপনে খুব মজা নিয়েছে। তবে দাদিমা এসবে জড়িত ছিলেন না। উনি শুধু জঙ্গিদের নেশাদ্রব্য পৌঁছে দিতেন আর মোটা অঙ্কের টাকা নিতেন। এসব শুনে শুভাননাগণ একে অপরের দিকে তাকালেন। কার মনে কি থাকে ধরাও যায় না। দাদিমা এসব করতেন, এটা যেন বিশ্বাসই হচ্ছে না। লোকগুলো পুনরায় টাকা দেওয়ার জন্য ওনাদের তাড়া দিতে লাগলেন। তখন শুভনানাদের মধ্যে যিনি সবচেয়ে বড়, উনি বললেন, টাকাগুলো তো আমাদের কাছে নেই, আমরা ওগুলো খরচ করে ফেলেছি। বিচার না হলে এই বালিটা খুঁজে দেখেন। এ কথা শুনে লোকগুলো দ্রুত উঠে তন্ন তন্ন করে সব জায়গা খুঁজলো, কিন্তু পেল না। চেঁচামেচি করা যাবে না, গ্রামবাসী জেনে গেলে ব্যাপারটা সুখকর হবে না। লোকগুলো টাকা না পেয়ে রেগে বললেন, কথাগুলো যেন পাঁচকানা হয়, হলে খুব খারাপ হবে। আপনারা আপনাদের কাজ করুন, আর আমাদেরটা আমরা। কেউ কারো কাজে বাধা হব না। আর এখন থেকে আমরা কেউ কাউকে চিনি না। ভালো থাকবেন, আর এই কথাগুলো মনে রাখবেন। এদের সাথে লড়তে যাওয়া বোকামি ছাড়া কিচ্ছু নয়, কারণ এতে ক্ষতি ছাড়া কিছুই হবে না। তাই ওনারা সম্মতিসূচক মাথা নাড়লেন, অর্থাৎ তাই হবে। তারপর লোকগুলো আশেপাশে চোখ বলে স্থান ত্যাগ করলো। এই টাকা কত আসবে যাবে? 30 লাখই তো। আর টাকাগুলো সত্যি বাড়িতে নেই, ওই শিক্ষকের বাড়ির উঠানে পুঁতে রাখা হয়েছে। শুভনানাগণ আন্দাজ করেছিলেন এমন কিছু হতে পারে, তাই আগেই ব্যবস্থা করে রেখেছেন। মাতবরের কার্যক্রম ওনাদের স্বচক্ষে দেখা, তাই হয়তো সহজে সতর্ক হয়েছিলেন। তবে লোকগুলোর কথা ওনারা নিজেদের মধ্যে চেপে গেলেন। এসব গ্রামবাসীকে জানানো মানে বিপদ ডেকে আনা। আর দাদিমার টাকা উপার্জনের পথটা হয়তো অসৎ, কিন্তু টাকা কি বুঝে সৎ আর অসতের পার্থক্য? তবে টাকাগুলো এবার ভালো কাজে লাগানো হবে। এতে যদি গ্রামবাসীর উপকার হয় তাতে মন্দ কি? মাত্র 2 দিন পর আলোর কলেজে পরীক্ষা। ওর দিনের অর্ধভাগ পড়াশোনাতেই কেটে যায়। তবে মেঘের কোনো কাজে হালা করে না, বরং দায়িত্ব পালনে অটল থাকে। রাকা নিয়ে রান্নাগুলো ওর করা লাগছে। আলো দুপুরে রান্না করছে আর সুযোগ বুঝে বইয়ের চোখ বুলিয়ে বিড়বিড় করে পড়ছে। রোদ কয়েকবার এসেছিল ওকে সাহায্য করতে এবং বলেছেও বাইরে থেকে না হয় খাবার আনবে। আলো শুনেনি। সে পাহাড়ি এলাকার পরিশ্রমী মেয়ে, আদরের আল্লাদিনা, এত সহজে হাল ছাড়বে না। তাছাড়া এখানে কষ্টের কাজই তো নেই। এই কাজটুকু সামলানো কষ্টকর নয়, বরং আনন্দের, কারণ নিজের সংসারের কাজ। একটু পরে ম্যাক স্কুল থেকে ফিরে ফ্রেশ হয়ে খেয়ে নিল। তারপর ব্যাট হাতে নিয়ে যেতে যেতে বলল, বৌমনি, আমি একটু খেলতে গেলাম। রোদের মধ্যে খেলবে না, শরীর খারাপ হবে। আচ্ছা। ম্যাক নাচতে নাচতেই খেলতে চলে গেল। বড়দের সাথে আজকে খেলা হবে। বড় বলতে ওর 1 ক্লাস বড় ভাইদের সঙ্গে। রোদ সারাদিন বাসায় বসে অফিসের কাজগুলো করছে। ম্যাককে ওর কাছে আসতে না দেখে রোদের নিচে গেল। ম্যাক নেই, তার মানে খেলতে চলে গেছে, তাকে দরকার নেই। তার বৌমনি তো আছে। রোদ রান্নাঘরে গিয়ে পকেটে হাত গুজে হেলান দিয়ে দাঁড়ালো। তারপর কয়েক সেকেন্ডের মধ্যে আলুর ঘরমাক্ত নাকটা ওর বৃদ্ধাঙ্গুল দিয়ে মুছে দিয়ে বলল, শুনেছি মেয়েদের নাক ঘামলে নাকি স্বামীরা খুব ভালোবাসে। তাইলে তোমার স্বামী কি তোমাকে ভালোবাসে আলো? রোদ পাহাড়িদের মতো করে সুর টেনে কথাগুলো বলল। এই ছেলের মতো ফাজিলদের সব গুণই বিদ্যমান। তাছাড়া মেঘের দা ভাই এটা ভুললেও চলবে না। মাত্র কয়েকটা দিনে এসে পাহাড়ি ভাষাও আয়ত্ত করে ফেলেছে। ওকে খোঁজাতে সে আবার বলছেও। আলো ঠোঁট কামড়ে হাসি আটকে ওর রান্নায় মন দিল, নয়তো হেসে ফেললে ফাজিলটা মজা নেবে। রোদ কাজু বাদাম খেতে খেতে আলোকে মৃদু ধাক্কা দিয়ে বলল, আলে সুলি, এত লজ্জা কিসের শুনি? আমি তোলে। আলো এবার শব্দ করে হেসে ফেলল। এই ছেলে সত্যি ফাজিল, না মহা ফাজিল। রাগ, জেদ, বুদ্ধি, শয়তানি সবটা যেন সঠিক সমপরিমাণে আয়ত্ত করেছে। ওর বলার ধরন দেখে আলো না হেসেও পারল না। আলো হাসতে হাসতে ওকে বলল, আপনি আসলেই অসভ্য। অসভ্যের কি করলাম? আর বউয়ের কাছে অসভ্য না হলেই তো সমস্যা। কি সমস্যা? কথাটা বলে আলো গলায় হাত দিতে যাচ্ছিল। রোদ দ্রুত আটকে দিল।
মরিচ কেটে গলাতে হাত দিচ্ছে। এই মেয়ে পাগল নাকি? রোদ নিজে আলোর গলায় ঘাম লেপটানো চুলগুলো সরিয়ে থুতনি নরম মাংসে ঠুট চুয়ালো। তারপর বাঁকা হেসে বলল, বউয়ের কাছে অসভ্য না হলে আমার পাখিটা অন্যের ডালে গিয়ে বসবে আর আমাকে বুড়ো আঙ্গুল বলবে শালা হারবাল খা। হারবাল কি দাদা ভাই? রোদের পেছনে দাঁড়িয়ে ম্যাক বলে উঠল। এই সময়ে ম্যাককে ওরা কেউই আশ্রয় করেনি। আর আলো তো রোদের কথায় এবং কাজে স্থির হয়ে দাঁড়িয়ে গেছে। এই অসভ্যটা কি করলো এটা? তার এমন ভাব যেন কিচ্ছু করেনি। এদিকে ম্যাককে কিছু একটা বলে বোঝাতে হবে, তাই রোদে মুচকি হেসে স্বাভাবিকভাবে উত্তর দিল, বড়দের শক্তি হওয়ার ওষুধ। ও বড়দের কথা শুনে ম্যাক আর আগ্রহ দেখালো না। ওর বলটা নিয়ে দৌড়ে চলে গেল। রোদ পেছনে ঘুরে দেখে আলো নেই। এই মেয়ে কই গেল? সে তো এসেছিল মিষ্টি বউটাকে একটু জ্বালাতে, কারণ সারাদিন পড়লে পড়া মস্তিষ্কের থাকবে না, আর পড়ার ফাঁকে ফাঁকে একটু বিনোদনেরও দরকার আছে, যাতে মনটা ফ্রেশ হয়ে মস্তিষ্ক পড়াটা ধরে রাখতে পারে। এজন্য সে ইচ্ছে করে ফাজলামি করছিল। কিন্তু মেয়েটা বুঝলে তো? হ্যাঁ, বুঝে ঠিকই, তবে উল্টোটা। রোদ আলোকে খুঁজে না পেয়ে ফোনে কথা বলতে বলতে চলে গেল, পরে দেখে নিবে। আর আলো চিপাই থেকে বেরিয়ে হাফ ছেড়ে বাঁচল, নয়তো রোদ ওকে জ্বালিয়ে মারত। খুবই অসভ্য মানুষটা। এসব ভেবে আলো মিটিমিটি হেসে রান্নার কাজে মন দিল। ঘন্টা দুয়েক পর ম্যাগ ঘেমে নিয়ে ক্লান্ত শরীরে বাসায় ফিরল। ওরা খেলায় হেরে গেছে। 2 দিন পর আবার খেলা হবে। সাগর তখন মাসকা বাড়ির বাজারগুলো রান্নাঘরে তুলে রাখছিল। চালের বস্তা দুজনকে ধরে আনতে দেখে ম্যাগ বলল, ও মা, এটাই ধরে আনতে পারছো না? ইয়ে খাবে তোমরা? তাহলে শক্তি হবে। রবি হাসতে হাসতে ম্যাঘের গাল টেনে দিল। কি মেঘ খাবো? রবি হাসতে হাসতে মেঘের গাল টেনে বলল, হারবাল খাবা হারবাল? এ কথা শুনে সাগর আর রবি দুজনে হতভম্ব হয়ে তাকিয়ে আছে। এই ছেলে কি বলে? হারবালের কথা জানলো কোথা থেকে? আলোকে দেখে ওরা লজ্জায় মুখ কাচুমাচু করতে লাগলো। ইস, দুষ্টটা ওদের জায়গায় লজ্জায় ফেলে দিল। আলু সব শুনেও না শোনার ভান ধরে চলে গেল। বেচারাদের লজ্জা বাড়াতে চাচ্ছে না সে। তাছাড়া কি বা করবে? সব নষ্টের গুড়া তো রোদ মেহবুব। জীবনটা খুব সুখময় মনে হয় তখন, যখন প্রিয় মানুষটা পাশে থাকে। তার ছোট ছোট আবদার, খুনসুটি, যত্ন, ভালোবাসা গাঢ়ভাবে হৃদয় স্পর্শ করে। প্রণয় আর প্রাপ্তি এসে পরিপূর্ণ হয়। তখন একরাশ প্রশান্তি এসে মন ছেয়ে যায়। এত ভালোবাসা পেয়ে বদ্ধ লোভ হয়। বেহায়া মন খুব করে চায় সময়টা যদি থমকে যেত। সুখময় একটা মুহূর্তে সেকেন্ড, মিনিট, ঘন্টা, দিন, মাস, বছর, যুগও পেরিয়ে যেত। অথবা বুকের গহীনে তাকে লুকিয়ে রাখলেও বেশ হতো। সারা জীবনের জন্য প্রণয়ে ডুবে স্থির হয়ে গেলেও মন্দ হতো না। সবকিছু তখন সুখময় স্বপ্নপুরী মনে হতো। প্রিয় মানুষটাও সর্বদা পাশে এবং কাছে থাকতো। মন প্রাণ উজাড় করে পাগলের মতো ভালোবাসতো। এমন হলে বেশ হতো। হয়তো সবার ইচ্ছে পূরণ হয় না, কিন্তু কারো কারো তো হয়। কারো কারো জীবনে প্রণয় জিনিসটা খুব সহজেই ধরা দেয়। প্রণয়ের পূর্ণতা অসমিষ্ট হয়। এমন জুটিরা সত্যি সৌভাগ্যবান। জীবন তাদের মূল্যবান প্রাপ্তি পেতে সহায় হয়, আর বাকিরা পরিস্থিতির শিকার, নয়তো ভাগ্যের পরিহাস। তাদের প্রাপ্তির বুক ভর্তি কষ্ট আর মুখ ভর্তি মিথ্যার হাসি। রাত তখন 11:27। নিকষ কালো রাত ধরণীকে আঁকড়ে ধরেছে। আকাশে চাঁদ তারারা গল্প জুড়ে দিয়েছে। ক্ষণিকে আবার মিটমিট করে উজ্জ্বলতা বাড়ে এই উপস্থিতি জানান দিচ্ছে। কি সুন্দর প্রকৃতির এক একটা সৃষ্টি, যে যার স্থানে নিদারুণ সুন্দর। কারোর সঙ্গে কারোর তুলনা চলে না। রোদোজ্জ্বল দিনে সূর্য সুন্দর, আর ঘন রাতের আধারে চাঁদ। ফুলেরা গাছে সুন্দর, আর শিশুরা মাতৃক্রুরে। যে যার জায়গায় সৃষ্টিকর্তা নিখুঁতভাবে সাজিয়ে দিয়েছেন। ধরনীর নিয়ম মাফিক সন্ধ্যার পরপরই পাখিরা নিড়ে ফিরে গেছে। তারা হয়তো ছানাদের আহার করে নিশ্চিন্তে ঘুমিয়ে গেছে। ছানাগুলো মায়ের পেয়ে চুপটি করে আছে। শুধু ব্যস্ততা শেষ হয়নি। মানব জীবনের প্রয়োজনের তাগিদে যে যার আপন উদ্দেশ্যে ছুটে চলেছে। এই চলার অন্ত নেই। রাতে খেয়ে আলু ম্যাগকে ঘুম পাড়ে রোদের পাশে এসে বসলো। প্রশ্নের পাহাড় তুলে সব শুনে তবে দুষ্টটা ঘুমিয়েছে। তার প্রশ্নেরও শেষ নেই। আলো যথাসাধ্য চেষ্টা করেছে সঠিক উত্তরটা দেওয়ার, যাতে অবুঝ মনে ভুল ধারণার সৃষ্টি না হয়। রোদ আলোকে একবার দেখে ফোন স্ক্রল করতে করতে বলল, কিছু বলবে? আপনি কি ব্যস্ত? রোদ ফোন থেকে চোখ সরিয়ে ছোট করে উত্তর দিল, না। আলো কিছুক্ষণ চুপ থেকে আমতা আমতা করে কিছু বলতে চাচ্ছে,
কিন্তু রোদ রাগ করবে ভেবে বলতে পারছে না। ওকে চুপ থাকতে দেখে রোদ বলল, রাগ করবো না, বলো। চুলে তেল দিয়ে নেন, আমার মাথা ঘুরছে তেল না দিয়ে। রোদ ইশারায় ওকে তেল আনতে বলে ঠিক হয়ে বসলো। আলো তেল এনে ওর সামনে টুল টেনে বসলো। যেমন ভাবেই হোক দিয়ে দিলেই হবে। রোদ একবার তেল আর ওর চুলের দিকে তাকিয়ে জিজ্ঞাসা করলো, কিভাবে শুরু করব? আলো সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে চোখ বন্ধ করে নিল। রোদও বুঝেই কাজ শুরু করলো। তবে এই মেয়ে এত সহজে কাছে আসে না, অথচ আজ তার মধুর পায়রা। কাহিনী তো আছেই, কিন্তু কি? এখন জিজ্ঞাসা করলে কিচ্ছু বলবে না, তাই রোদ আর কথা বাড়ালো না। কথার ছলে না হয় পরে জেনে নিবে। নিয়মিত ভালোবাসার গল্প শুনতে এবং পড়তে আমাদের অন্ধবিশ্বাস চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ সবাইকে।